নমস্কার, পাঁচটায় পঞ্চবাণে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সুমন্ত রয়েছি আপনাদের সঙ্গে। আজ পাঁচটায় পঞ্চবাণে আমাদের টপিক কি, পঞ্চবাণ কার দিকে যাবে, চলুন গ্রাফিক্সে আগে সেটা দেখে নিই। আজকের পঞ্চবাণে আমাদের টপিক হচ্ছে পঞ্চবাণে চললো গুলি স্বর্ণ মন্দিরে। স্বর্ণ মন্দিরে আবেগকে ব্যবহার করে ফের কি বাড়ছে খালিস্তানিদের দৌরাত্ম্য। কানাডা থেকে কি গুলি চালানোর নির্দেশ এসেছিল? ব্যাক টু ব্যাক দুটো বান গেল আপনাদের জন্য, 3 নম্বর বান আসছে। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীরের ওপর গুলি চালানো কিসের ইঙ্গিত, কি মনে করছেন সংশ্লিষ্ট মহল, জানবো। 4 নম্বরে কোন পথে তদন্তে এগোচ্ছে পাঞ্জাব পুলিশ। 4 নম্বর বান গেল, পঞ্চম বান আসছে, শেষ বান। এদিনের ঘটনায় কি ভাবছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, গোটা বিষয়টি নিয়ে আজ আমাদের আলোচনা চলবে। নিউজ রুম থেকে সরাসরি আমরা রয়েছি এবং যেটা এখনো পর্যন্ত খবর যে পুলিশ সূত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে, এই নারায়ণ একজন প্রাক্তন খালিস্তানি জঙ্গি, যার বয়স এই মুহূর্তে 60-এর ওপরে এবং প্রায় অমৃতসর থেকে 75 কিলোমিটার দূরে ছিল তার বাড়ি। গোটা বিষয়টি কি ভিজুয়াল রয়েছে সমস্ত কিছু আমি পিসিআরকে রিকোয়েস্ট করব চালানোর জন্য। এই ঘটনায় সকাল থেকে ঠিক কি কি ছবি ধরা পড়েছে সেইগুলো সবার আগে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন গুলি চালানোর মুহূর্তের ছবি, সবাই মিলে কিন্তু সেই খালিস্তানি জঙ্গিকে, প্রাক্তন খালিস্তানি জঙ্গিকে ধরে ফেলে, তার বন্দুককে ছিনিয়ে নেয়। এবং আপনাদের জানিয়ে রাখবো যে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করা হয়, কিন্তু সেই গুলি গিয়ে লাগে স্বর্ণ মন্দিরের দেওয়ালে। দেখতেই পাচ্ছেন যেই সময় গুলি চালানোর চেষ্টা করা হয়েছিল তাকে একেবারে ঘিরে ফেলে সেখানে উপস্থিত সেবায়েতরা, এবং তারপরেই আমরা দেখলাম তাকে আটক করে তার থেকে বন্দুক ছিনিয়ে নেওয়া হয়, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তার সম্পর্কে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসছে। 68 বছর বয়সী এই নারায়ণের জন্ম 1956 সালে। 1984 সালে তিনি পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন এবং সেখান থেকে পাঞ্জাবে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পাচারের চক্র শুরু করেছিলেন। 6 বছর গা ঢাকা দিয়েছিলেন তিনি, ওয়ান্টেড তালিকায় থাকলেও তার নাগাল পায়নি পুলিশ। 90 সালের দিকে তিনি ফিরে আসেন দেশে এবং তারপরে পাঞ্জাবের অমৃতসর এবং রোপার জেলায় একাধিক অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়েছিলেন তিনি। এই নারায়ণ 2004 সালে বুড়াই জেল ভাঙার ঘটনাতেও দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং ওই ঘটনায় তিনিই ছিলেন মূল ষড়যন্ত্রকারী। 94 ফুট সুড়ঙ্গ খুঁড়ে বাব্বর খালসার আন্তর্জাতিক জঙ্গি জগতার সিং হাওয়ারা, পরমজিৎ সিং ভেওরা এবং তাদের দুই সহযোগী জগতার সিং তারা এবং দেবী সিংহকে বুড়াইল জেল থেকে পালাতে সাহায্য করেছিলেন এই নারায়ণ। সেই সময় দীর্ঘদিন ধরে কারাগারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন তিনি। বুধবার সকালে অমৃতসর স্বর্ণ মন্দিরের প্রবেশ পথের ঠিক সামনে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীরকে লক্ষ্য করে গুলি চালান এবং তারপরেই লক্ষ্যভ্রষ্ট হয় তার এই গুলি, এবং যখন দেওয়ালে গিয়ে তার এই গুলি গিয়ে লাগে তারপরেই আমরা দেখলাম সেখানে উপস্থিত যে সমস্ত সেবায়েতরা ছিলেন প্রত্যেকে তাকে ঘিরে ধরে ফেলেন এবং তারপর কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ তাকে এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই ঘটনার সঙ্গে আর কি কি যোগসূত্র পাওয়া যায় সেটা জানার চেষ্টা করছে। এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আরো একটা তথ্য আপনাদের সামনে আনবো, তবে তার আগে একবার জেনে নেব এই ঘটনায় আর কি কি জানাচ্ছেন এই মন্দিরে স্বর্ণ মন্দিরের সেবায়েতরা। परमात्मा का भरोसा है, जानलेवा हमला होया जी, पूरी कोशिश की गई है, वाहिगुरु नाल है। ਇਹ ਸੁਖਦੇਵ ਸਿੰਘ ਢੀਂਡਸਾ ਦੇ ਲਾਗੇ ਸੀਗੇ ਪਰ ਉਹਨਾਂ ਨੂੰ ਨਹੀਂ ਉਹਨਾਂ ਨੇ ਕੁਝ ਕਿਹਾ, ਸੁਖਬੀਰ ਸਿੰਘ ਬਾਦਲ ਦੇ ਕੋਲ ਸੀ। ਇਹ ਤੇ ਕੁਝ ਨਹੀਂ ਮੈਂ ਕਹਿਣਾ ਕਿ ਜੀ ਜੋ ਤੁਸੀਂ ਜੋ ਮੂੰਹ ਚੋਂ ਕਹੀ ਜਾਂਦੇ ਤੁਹਾਨੂੰ ਪਤਾ ਹੈ। ਜੀ ਨਹੀਂ, ਸਾਡੇ ਕਹਿੰਦਾ ਇਹ ਮਕਸਦ ਸੀਗਾ ਕਿ ਸਿੱਧਾ ਨਿਸ਼ਾਨਾ ਸੁਖਬੀਰ ਬਾਦਲ ਸੀਗੇ, ਢੀਂਡਸਾ ਸਾਹਿਬ ਨਹੀਂ ਸੀਗੇ। ਇਹ ਤਾਂ ਤੁਸੀਂ ਠੀਕ ਹੀ ਕਹਿ ਰਹੇ ਹੋ। ਜੀ ਪਰ ਵਾਹਿਗੁਰੂ ਨਾਲ ਹੈ। ਕੀ ਲੱਗਦਾ ਹੈ ਜੀ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਸੇਵਾ ਕੀਤੀ ਜਾ ਰਹੀ ਹੈ, ਸੇਵਾ ਦੇ ਵਿੱਚ ਅਜਿਹੀ ਹਰਕਤ ਹੋਣਾ? ਚਲੋ ਇਹ ਵਾਹਿਗੁਰੂ ਆਪ ਦੇਖੂਗਾ।
গোটা ঘটনা এখনো পর্যন্ত কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে যে কোন কারা কারা যুক্ত রয়েছে, যেটা এখনো পর্যন্ত খবর। যেহেতু এই ঘটনার সঙ্গে প্রাক্তন জঙ্গি, খালিস্তানি জঙ্গি যুক্ত রয়েছেন, তার জন্য কানাডা থেকেই সেই নির্দেশ এসেছিল বলে খবর। আমরা আরো একটি বিষয় শোনার আগে এখনো পর্যন্ত যারা যারা এই বিষয়ে মন্তব্য করেছেন, রাজনৈতিকভাবে যে সমস্ত বাইট আমাদের কাছে এসছে তাদের খবর আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আমি নিউজ রুমে আমার যিনি এক্সিকিউটিভ এডিটর নীল বণিক, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। নীল, গোটা বিষয় নিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিস্ফোরক তথ্য উঠে আসছে, 1984 সালের কথা বলা হচ্ছে, অপারেশন ব্লু স্টারের কথা বলা হচ্ছে। ঠিক কি কারণে এই অপারেশন ব্লু স্টার আবার নতুন করে সংবাদ শিরোনামে? দেখো, অপারেশন ব্লু স্টার ইন্দিরা গান্ধী করেছিল যে স্বর্ণ মন্দিরকে ব্যবহার করে একটা সময় খালিস্তানি জঙ্গিরা তাদের আস্তানা গড়ে তুলেছিল, এবং স্বর্ণ মন্দিরে যখন পুরোটা স্বর্ণ মন্দির খালিস্তানি জঙ্গিদের কবলে চলে যায়, সেই সময়তে মিসেস ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেয় যে তোমার হচ্ছে অপারেশন ব্লু স্টারে নামবে। গিল বলে একজন, সেই অপারেশনের গিল বলে একজন আইপিএস, মূলত তিনি এই দায়িত্বটা ছিলেন। এবং তার আগে তোমার ইন্টারেস্টিং তথ্য দিই যে এখন যিনি ন্যাশনাল মানে সিকিউরিটি অ্যাডভাইজার সেন্ট্রালের, মিস্টার অজিত দোভাল, সেই অজিত দোভাল তোমার হচ্ছে সেই সময়তে অপারেশন ব্লু স্টারের যে মূল প্ল্যানিংটা সেটা তিনি করেছিলেন। কিভাবে বলছি, যে অপারেশন ব্লু স্টার শুরু হওয়ার আগে তিনি সেখানে জুতো পালিশ করতেন, মানে শিখদের জুতো পালিশ করতেন। সেই জুতো পালিশ করতে করতে প্রায় 3 মাসে এই পুরো যে তোমার হচ্ছে এই স্বর্ণ মন্দিরের প্রত্যেকটি দরজা, স্বর্ণ মন্দিরের পুরো নকশা এবং কিভাবে এই অপারেশনটা হবে সেটা তিনি পুরো ড্রয়িং করেছিলেন। তার ড্রয়িংয়ের উপরই মূলত এই অভিযান হয়। আর আজকে দেখলাম যে একেবারে সেই স্বর্ণ মন্দিরেই তোমার হচ্ছে এই যে খালিস্তানি যে জঙ্গি, সেই জঙ্গি একেবারে স্বর্ণ মন্দিরে প্রবেশ করলেন এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর গুলিটা তিনি করলেন, উপমুখ্যমন্ত্রীর উপর গুলি করলেন। এখন স্বর্ণ মন্দিরে তোমার হচ্ছে যে পুলিশ রয়েছে, স্বর্ণ মন্দিরের পাহারায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদেরকে কিভাবে তাদের লোকচক্ষুর আড়ালে কিভাবে গুলিটা ছুড়ল। তার মানে এই যে জঙ্গি, সেই জঙ্গি কিন্তু স্বর্ণ মন্দিরের প্রত্যেকটা ইট, কাঠ, পাথর, দেওয়াল চেনে, কোথায় তিনি গুলি করবেন, কিভাবে তিনি বেরোবেন। তার মানে এই জঙ্গির কাছে পুরো খবর ছিল যে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কোন রাস্তা থেকে, কোন দরজা থেকে উঠবে, কোথায় যাবে, কি কি করবে, তারপর তাকে গুলি করে কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবে, পুরো কিন্তু প্ল্যানিংটা ছিল। তার মানে সেখানে যে খালিস্তানি জঙ্গিদের আবার আস্তানা হয়েছে, আজকের এই ছবি কিন্তু স্পষ্ট। এবং এই আবার কি একটা ব্লু স্টার করতে হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দেশ জুড়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। এবার আসি যে এই পুরো নির্দেশটা কানাডা থেকে এসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং কানাডা এই মুহূর্তে খালিস্তানি জঙ্গিদের বদ্ধভূমি। কাশ্মীরে যেমন পাক জঙ্গিদের মদত দেওয়া হয় তোমার হচ্ছে একেবারেই পাকিস্তান থেকে, তালিবানেদের যেমন মদত দেওয়া হয় আফগানিস্তান থেকে, জামাত জঙ্গিদের যেমন মদত দেওয়া হয় পদ্মাপাড়ের ওপারে বাংলাদেশ থেকে, সেই রকম খালিস্তানি জঙ্গিদের পুরোপুরি কানাডা থেকে এইটা আসে, মানে ফান্ড কানাডা থেকে আসে, কানাডা থেকে তাদের রাজনৈতিক রসদ আসে, কানাডা থেকে সব আসে। এখন প্রশ্ন হচ্ছে সেন্ট্রালের গোয়েন্দাদের বার করার বিষয়, যে অকালি দল, সেই অকালি দল কিন্তু আজকে ধারে ভারে না কেন্দ্রে না রাজ্যে সেই রকম আছে। তাহলে উপমুখ্যমন্ত্রীকে মারার চেষ্টাটা কেন, কেন তাকে হত্যার চেষ্টা করা? তার মানে খালিস্তানিদের যে ভয়, সেই ভয়টা সেখানকার রাজনীতিবিদদের মধ্যে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার জন্যই উপমুখ্যমন্ত্রীর মতো একজন ভিভিআইপি পার্সনকে কিন্তু বেছে নেন খালিস্তানি জঙ্গিরা। কপাল বরাত জোরে তিনি বেঁচেছেন সেটা আলাদা বিষয়, কিন্তু খালিস্তানি জঙ্গিদের এখন ভয় সন্ত্রাস হচ্ছে গোটা পাঞ্জাব, কিছুটা হরিয়ানা, কিছুটা রাজস্থান, কিছুটা দিল্লি জুড়ে তাদের করতে হবে। এবং লরেন্স বিষ্ণুইয়ের ভাই আনমোল বিষ্ণুই গ্রেপ্তার হওয়ার পরে মনে করা হচ্ছে যে খালিস্তান জঙ্গিদের সঙ্গে আনমোল বিষ্ণুইর একটা লিঙ্ক আপ কোথাও একটা আছে, সেটা ড্রাগের ব্যবসার উপর। কারণ এই মেক্সিকো থেকে যে ড্রাগটা
পাকিস্তান বন্দর হয়ে যেটা গুজরাটের কচ্ছ উপকূল হয়ে মাঝে মধ্যে ভারতে ঢুকছে, তার সঙ্গে কানাডার একটা সম্পর্ক রয়েছে বলে মনে করছেন গোয়েন্দাদের একটা বড় অংশ। সেই জায়গা থেকে এই যে মানে তোমার হত্যার ব্লুপ্রিন্ট, সেটা একেবারেই পাকিস্তান থেকে হয়েছে, কিন্তু এর ইকুয়েশনটা একেবারে কানাডা বসে তৈরি হয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা। এখন গোয়েন্দারা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে তদন্ত করবেন এবং তদন্তের কি উঠে আসছে সেটা পরবর্তী বিষয়। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, বা আমরা আরো আলোচনায় যাব, কিন্তু এই মুহূর্তে আমি একটু শুনে নেবো যে এই ঘটনায় অকালি দলের বা যিনি প্রধান সুখবীর সিং বাদল, তার উপর আজকে যে গুলি চালানোর একটা চেষ্টা করা হলো, সেই জায়গায় দাঁড়িয়ে পুরো ঘটনার বা দায়িত্ব নিতে হবে আপ সরকারকে। কে বলছে? বিজেপি বলছে। আরো কি বলছে শুনুন। की सरकार आई है, आर्थिक स्थिति खस्ताहाल होती चली जा रही है और वहां पर अपराध और कानून की स्थिति निरंतर समस्याजनक होती जा रही है। आने के साथ ही हत्याओं का सिलसिला और अपराधियों के हौसले बढ़ने का जो सिलसिला शुरू हुआ, जो शायद मैं सिर्फ 2 घटनाओं का उल्लेख करता हूं जो कभी किसी भी दौर में पंजाब में नहीं हुआ, कि पुलिस के एक ऑफिस के ऊपर हमला करके लोगों को छुड़वा लिया जाए। ये आम आदमी पार्टी की सरकार के बीच में हुआ। और आज पवित्र स्वर्ण मंदिर के द्वार के ऊपर गोली चलना और एक पूर्व मुख्यमंत्री और पार्टी के अध्यक्ष रहे उनके ऊपर हमले का प्रयास दर्शाता है कि पंजाब में स्थिति किस सीमा तक पहुंच गई है। और इसका मुख्य कारण यह है कि आम आदमी पार्टी में एक अंदरूनी खींचतान चल रही। বোঝা যাচ্ছে বিজেপি যেটা আজকে বোঝানোর চেষ্টা করছে যে আম আদমি পার্টি সেখানে যখন থেকে ক্ষমতায়, তখন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি হয়েছে। এই অবনতি তো হয়েছে, কিন্তু এই অবনতির পর এখনো পর্যন্ত যে পুরো বিষয় যেভাবে এগিয়েছে, পাঞ্জাব পুলিশ কিভাবে তদন্ত করছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কি ভাবছে, আজকে যেভাবে দিনে দুপুরে সকলের সামনে এইভাবে গুলি চালানো হলো, কি কারণ? না, এই সুখবীর সিং বাদল, মনে রাখতে হবে এই সুখবীর সিং বাদল কিন্তু সেখানে এই মুহূর্তে একজন সেবায়েতের কাজ করছেন। রান্না করা, সার্ভ করা, জুতো পরিষ্কার করা, বিভিন্ন কাজ তিনি স্বর্ণ মন্দিরে করছিলেন। তার উপরে এমনটাই দায়িত্ব দেওয়ার যে সাজা তিনি পেয়েছেন, এবং তারপরেই আমরা দেখলাম যে আজ এই গুলি চালানো। কিন্তু গোটা বিষয় এখনো পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভাবনা কি, পাঞ্জাব পুলিশ কোন পথে এগোবে, গোটা বিষয়টা নিয়ে আমি আবারও নীলের কাছে যাব। নীল, যে ঘটনা আমরা দেখতে পেলাম, কি মনে হচ্ছে যে পাঞ্জাব পুলিশ বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিভাবে এগোতে পারে? দেখো, তোমার হচ্ছে সামনেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং বুঝতে হবে, কারণ সামনেই দিল্লি বিধানসভার নির্বাচন। দিল্লি বিধানসভার নির্বাচন মানেই হচ্ছে আপের একটা রাজনৈতিক পরীক্ষা, এবং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে তোমার হচ্ছে সেখানে কিছু ছোট ছোট কিছু অটোনমাস বডির নির্বাচন আছে পাঞ্জাবে। 13টা না 14টা অটোনমাস বডির নির্বাচন আছে। সেই নির্বাচনে কিন্তু আবার আপের পরীক্ষা। তাহলে আপ হচ্ছে একটা হচ্ছে পাঞ্জাবে তাদের ক্ষমতা ধরে রাখতে হবে, অন্যদিকে তোমার হচ্ছে দিল্লিতে তাদের ক্ষমতায় ফিরতে হবে। আর ঠিক সেই সময়তে কাকে গুলি করলো না, অকালি দল। অকালি দল একটা সময় বিজেপির জোট সঙ্গী ছিলেন, কৃষক আন্দোলনের পরে অকালি দল এনডিএ জোট ছাড়ে। এখন আবার অকালি দলের সঙ্গে কিন্তু বিজেপির একটা মধুচন্দ্রিমা এটা চলছে। সেই জায়গাতে অকালি দলের উপর এই যে গুলি, সেই গুলির পর কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু সেই জায়গাটা বিজেপি প্রচার করবে, এবং বিজেপি তাতে কোনো ভুলও করেনি। বিজেপি দেখলাম মুখপাত্র তিনি সরাসরি পাঞ্জাবে আপ সরকারের ব্যর্থতা তুলে তিনি কিন্তু আপকে আক্রমণ করতে শুরু করলেন। এখন হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা কোন পথে তদন্তে এগিয়ে নিয়ে যাবে। তুমি যদি খুব কয়েকদিন আগেই দেখো, সিআরপিএফ এর যে স্কুলে বিস্ফোরণ হয়েছিল,
এই চলতি 1 মাস আগেই, সেখানে কিন্তু তোমার হচ্ছে এনআইএর যারা আধিকারিকরা তারা তদন্ত করছে এবং দিল্লি পুলিশের বিশেষ দল তদন্ত করছে, সেটাকেও কিন্তু তোমার হচ্ছে এই খালিস্তানি জঙ্গিদেরকেই ধরা হচ্ছে। এবং ভারতে পরপর যে বিমানের যে আতঙ্ক, সেটাও কিন্তু অনেকটা খালিস্তানি জঙ্গিরাই কিন্তু এটা করছে বলে অনুমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। আমি একটু তোমাকে রিমাইন্ড করে দিতে চাইবো, এই খবরটা আমরা যখন করেছিলাম, এই যে তুমি যেহেতু বললে যে বিভিন্ন বিমানে যে সমস্ত হামলার কথা, যে হুমকিগুলো এসছিল বা সেগুলো কিন্তু বেশিরভাগটাই কানাডা বা ইউকে থেকে এসছিল, সেই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছিল সেই সময়। হ্যাঁ, একেবারে। এবার যেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে এনআইএ তো তদন্ত করছেই, এনআইএ তদন্ত করছে তারা। দ্বিতীয়ত তদন্ত করছে হচ্ছে এই মানে কিন্তু প্রত্যেকটা কানাডা থেকে কিভাবে ফোনগুলো আসছে, কিভাবে তাদের ফান্ড কিভাবে কানাডা থেকে এদেশে ঢুকছে, সেগুলো মোটামুটি সেন্ট্রাল আইবি, এনআইএ এবং এই বিশেষ উপরে নজর দিয়েছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে যে একটা অপারেশন, যেটা অপারেশন ব্লু স্টার, দেখো সেটা সামরিক অপারেশন হয়েছে। এখন আজকের দিনে দাঁড়িয়ে এত বড় সামরিক অপারেশন কিন্তু হবে না। এখন কিন্তু কেউ গুলি বন্দুক নিয়ে একেবারে একটা সৌধ দখল করে নেব, সেই ভুলটা খালিস্তানিরা করবে না। খালিস্তানিরা ট্যাকটিক্যাল লড়াইয়ে নেমেছে। সেই জায়গাতে কি রাজনৈতিক ক্ষমতা দখল করা, অর্থাৎ কংগ্রেসের উপর কিছু, কংগ্রেসের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে তারা ঘাঁটি গাড়তে চাইছে, সেখানে নিয়ন্ত্রণ, তাদের নেতাদের নিয়ন্ত্রণ নিতে চাইছে, আপের নেতাদের নিয়ন্ত্রণে নিতে চাইবে, বিজেপির নেতাদের নিয়ন্ত্রণে দিতে চাইবে। অর্থাৎ লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে এখন খালিস্তানিরা তোমার হচ্ছে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয়ত কি, কানাডার জাস্টিন ট্রুডু সরকারের সঙ্গে ভারত সরকারের যে দ্বৈরথ চলছে, সেই দ্বৈরথটা জারি রাখার একটা প্ল্যানিং খালিস্তানি জঙ্গিদের। এরপর তারা কি করবে না, আইএসআই এর সঙ্গে যুক্ত হয়ে, পাঞ্জাব যেহেতু তোমার হচ্ছে একেবারেই পাঞ্জাবে পাকিস্তান সীমান্ত রয়েছে, সীমান্তের ওপার থেকে খালিস্তানি জঙ্গি এবং পাক জঙ্গিদের মুভমেন্ট করিয়ে তোমার হচ্ছে পাঞ্জাব এবং দিল্লিকে উত্তপ্ত করার একটা পরিকল্পনা খালিস্তানি জঙ্গিদের রয়েছে। তো এই পরিকল্পনা থেকেই খালিস্তানি জঙ্গিরা কিন্তু জড়ো হতে শুরু করেছে। এখন যেটা ব্লু স্টার অপারেশন, যেটা বলছো যে ব্লু স্টার অপারেশন, দেখো ব্লু স্টার অপারেশন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লোকাল যে রাজনীতিবিদরা, তারা কাদের সঙ্গে পয়সার লোভে, বিভিন্ন লোভে খালিস্তানি জঙ্গিদের বিভিন্নভাবে সাহায্য করছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে আনতে হবে। দ্বিতীয়ত, খালিস্তানি জঙ্গিদের একটা বড় অংশ কিন্তু পাঞ্জাবের যে মানে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনেও কিন্তু একটা অংশের সমর্থন রয়েছে। সেই জায়গাতে ব্লু স্টার করতে হবে। এরপরে ব্লু স্টার কি করতে হবে, যে কোন ফান্ডামেন্টালিজম, যে পাঞ্জাবের যে মানে বুদ্ধিজীবী যারা আবার এই খালিস্তানি ইস্যুকে সমর্থন করে, কারা করে, তাদের গতিবিধির উপর নজর রেখে নিচু তলার এই যে গ্যাংওয়ার যারা করে, তাদেরকে টপাটপ গ্রেপ্তার করেই কিন্তু এই ব্লু স্টার অপারেশন আবার একটা করতে হবে। এইভাবেই কিন্তু খালিস্তানি জঙ্গিদের মোকাবেলা করতে হবে। কিন্তু যদি খালিস্তানি জঙ্গিদের জন্য একটা মরিয়া হয়ে কেন্দ্রীয় সরকার মনে করে যে মানে খালিস্তানি জঙ্গিরা তো আত্মসমর্পণ, মানে জঙ্গলে গিয়ে কোথাও বোম বন্দুক নিয়ে লড়াই করছে না, যে এই মুহূর্তে সেনাবাহিনী সেটাকে কিছু করতে হবে, এটাকে ঠান্ডা মাথায় এনআইএর আধিকারিকরা, সেন্ট্রাল যে আইবিতে সেই গোয়েন্দাদের, অবশ্যই পাঞ্জাব পুলিশ এবং পাঞ্জাব পুলিশের যে জঙ্গি দমন শাখার অফিসাররা রয়েছেন, তাদেরকে সবাই মিলে এবং রয়ের সঙ্গে কথা বলে এরকম একটা ব্লু অপারেশন কিন্তু দেশ জুড়ে নামতে হবে। না হলে কিন্তু আজকে স্বর্ণ মন্দিরের দুয়ারে যে ফের তোমার হচ্ছে 80 দশকের যে কালো ছায়ার দিনটা ফিরল, সেটা কিন্তু কোনো মতে হালকাভাবে অন্তত কেন্দ্রীয় সরকারের নেওয়া উচিত না। এই যে এই ধরনের ঘটনা, এগুলো কি গোয়েন্দা সংস্থার কাছে কোনো রকম আগে ভাগে খবর থাকে না? এই বিষয়গুলো সম্পর্কে বা যদি সিকিউরিটি বা আগে থেকে যদি প্ল্যানিং করা হতো, কি মনে হয় এই ধরনের ঘটনা কি আটকানো সম্ভব হতো? দেখো, গোয়েন্দা ব্যর্থতা পৃথিবীতে সবারই আছে। মার্কিন গোয়েন্দা সংস্থা, তারাও ব্যর্থ হয়েছে। সবচাইতে গোয়েন্দা সংস্থা হচ্ছে বিশ্বের অন্যতম গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মুসাদকে বলে, মুসাদও কিন্তু এবার ফেল হয়েছে। তো গোয়েন্দা সংস্থা ফেল হবেই, কিন্তু যখন একটা ঘটনা ঘটবে, তারপর সেই গোয়েন্দা সংস্থা, মানে একটা ঘটনা ঘটলে সেইখানে অপরাধীরা অনেক ক্লু রেখে যায়, সেই ক্লুগুলো দিয়ে কত তাড়াতাড়ি সেই অপরাধের চিহ্ন
তাড়াতাড়ি সেটাকে উপড়ে ফেলা, এটাই হচ্ছে গোয়েন্দা সংস্থার চ্যালেঞ্জ। আজকে যেই ঘটনা হলো তাতে কিন্তু এনআইএ কে আরো বেশি করে চ্যালেঞ্জ দিতে হবে। দেখো এনআইএ জাতীয় তদন্তকারী সংস্থার মাথায় এই মুহূর্তে অনেক প্রেশার, তাদেরকে ভারতের জেএমবি সহ ভারতের যে ফান্ডামেন্টালিজম ইসলামিক গ্রুপগুলো রয়েছে সেগুলোকে ট্যাকেল করতে হচ্ছে, বিভিন্ন আদালতের নির্দেশে তোমার বোমা উদ্ধার সেগুলো থেকে তাকে ট্যাকেল করতে হচ্ছে, এবং রয়ের থেকে তাদের মূলত ইনপুটটা আসে, রয়ের থেকে ইনপুট পাওয়ার পরে বিদেশি টাকা এগুলোকে তাদের কন্ট্রোল করতে হচ্ছে। সম্প্রতি মণিপুরের উপর প্রেশার পড়েছে, সেই জায়গাতে এনআইএতে এখন দক্ষ অফিসার বাড়াতে হবে। এখন এনআইএর গোয়েন্দারা মানে মূলত বিষয় কি জানো, এনআইএর যারা গোয়েন্দা হয় তারা কিন্তু কেউ পরীক্ষা দিয়ে এনআইএর গোয়েন্দা হয় না, বিভিন্ন রাজ্যের যারা বাছাই করা গোয়েন্দা তাদেরকে নেওয়া হয়, যারা হচ্ছে এই প্যারামিলিটারি ফোর্সের যারা গোয়েন্দারা থাকে তাদেরকে নেওয়া হয়, কাস্টমসের বা তোমার হচ্ছে ইনকাম ট্যাক্সের বড় বড় যারা গোয়েন্দা তাদেরকে নেওয়া হয়, এদেরকে নিয়ে একটা জাতীয় ফোর্স তৈরি করা হয়েছে। তার মানে জাতীয় ফোর্সটাকে যদি তোমাকে আরো সংঘবদ্ধ করতে হয় তাহলে এই যে শাখাগুলো, যেই শাখাগুলো তাদের সাপ্লাইম্যান, সেই শাখাগুলির গোয়েন্দা সংস্থাকে তোমাকে আরো ডেভেলপ করতে হবে, সেইখানে লোকবল বাড়াতে হবে, সেখানে তাদের ভালো করে ট্রেনিং করাতে হবে, তাহলে এনআইএ এমনি একদিন একটা বড় গোয়েন্দা সংস্থা থাকবে। সেই সঙ্গে ইতিমধ্যেই যে রয়ের যে আমাদের শাখাটা রয়েছে, যারা তোমার অবশ্যই মানে খালিস্তান বা তোমার খালিস্তানি জঙ্গি পার্টটা দেখে বা কানাডা দেখে বা এই ল্যাটিন আমেরিকার দেশগুলো যেখানে খালিস্তানি মুভমেন্ট রয়েছে, সেইখানে রয়ের আরো অফিসার বাড়াতে হবে। এবং সেই সঙ্গে ভারতের যে টেলিকমিউনিকেশন এবং এই যে তোমার হচ্ছে যেভাবে টাকাগুলো আসছে কোন কোন সোর্স থেকে আসছে, এবং বিভিন্ন গণসংগঠন রয়েছে তাদের, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এইসব জায়গায় প্রচুর গণসংগঠন রয়েছে, ঘুরপথে তোমার হচ্ছে আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, ইউরোপ কান্ট্রি থেকে কোন কোন দেশে ঘুরপথে বিভিন্ন এনজিওর মাধ্যমে দিল্লি এই ব্যাংকগুলিতে টাকা ঢুকছে, এইগুলোকে গোয়েন্দাদের একটা নজরে রাখতে হবে। না হলে ভারতে কিন্তু খালিস্তান এখন যেমন জেএমবি নিয়ে উত্তর পূর্ব ভারত নিয়ে দিল্লি চিন্তায়, পাক জঙ্গিদের নিয়ে চিন্তায় হচ্ছে শুধুমাত্র কাশ্মীর, গোদের উপর বিস্ফোরা যদি আগামী দিনে এই খালিস্তানি জঙ্গিদের জন্য পাঞ্জাব এবং অবশ্যই রাজস্থানের একটা পার্ট হবে, দিল্লির একটা বড় পার্ট হবে, হরিয়ানার একটা পার্ট হবে, মানে দেখো পুরো গো বলয়টা কিন্তু আগামী দিনে খালিস্তানি জঙ্গিদের জন্য কিন্তু মাথা ঘামাতে হবে দিল্লিকে। তাই দিল্লির এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সব থেকে বড় চ্যালেঞ্জ কিন্তু, দেখো পাকিস্তানি জঙ্গিরা খুব বেশি ক্ষতি করতে পারবে না, ক্ষতি কিন্তু জামাতরাও দুই একটা মানুষ মারা ছাড়া খুব বেশি উত্তর পূর্বকে নিতে পারবে না, কিন্তু খালিস্তানি জঙ্গিরা কিন্তু এই ক্ষেত্রে খুব টাফ, কারণ সেই জঙ্গি সংগঠনটা কিন্তু আমাদের দেশের মধ্যে রয়েছে। এই জঙ্গি মতবাদটাকে বুঝতে গেলে স্পেশাল অপারেশন অবশ্যই পাকিস্তানে, কোনো মতামতকে কিভাবে, দেখো কোনো মতামত বা মতাদর্শ কিন্তু বন্দুকের নল দিয়ে সেটাকে মোছা সম্ভব হয় না, সেইটাকে কেন এই আবার নতুন করে মানে 90-এর দশকে খালিস্তানি জঙ্গিরা এত মাথা ব্যথা দিতে পারেনি, 2010 পর্যন্ত এত মাথা ব্যথা হয়নি, 2010-এর পর এই ইস্যুটাকে কেন আবার আসলো, কেন এনক্লাস করলো, সেই বিষয়টাকে কিন্তু দিল্লির অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং পাঞ্জাব পুলিশের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তবে একটা কথা শোনা যায়, খালিস্তানি জঙ্গিদের সঙ্গে এখানে একটি রাজনৈতিক দলের, ভারতের একটি বড় রাজনৈতিক দলের যোগ আছে, এটা কিন্তু বেশ কিছু বিদেশি জার্নালে লেখা হয়েছে, বিজেপি শাসক দলের থেকে সেটাকে বারবার তারা অভিযোগ আকারে আনে, কিন্তু এখনো পর্যন্ত আদালতের কাছে বা জনমানুষে কিন্তু সেইভাবে কোনো প্রকাশ্য সেরকম কোনো নথি বিজেপি আনতে পারেনি। তবে যদি সত্যি সেটা থাকে, বিজেপির কাছে যদি থাকে, এবার কিন্তু বিজেপির সেটা প্রকাশ্যে আনা উচিত, না হলে কিন্তু ভারতবর্ষের সার্বভৌমত্বে একদিন এই খালিস্তানি জঙ্গিরা বড় অন্তরায় হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে নীল বণিক, আমাদের এক্সিকিউটিভ এডিটর, তার সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম গোটা বিষয়টিকে নিয়ে। একেবারে যে আলোচনা উঠে এলো তাতে কিন্তু পরিষ্কার একটাই কথা, যে আরো বেশি অ্যালার্ট থাকতে হবে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে অনেক বেশি এই বিষয়ে অ্যালার্ট থেকে যাতে এই ধরনের ঘটনাগুলোকে রোখা যায় তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাত সময় একদমই শেষ, তাই পঞ্চবান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী খবর এবং আপডেটসের জন্য অবশ্যই আপনাদের চোখ থাকুক শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।